আসসালামু আলাইকুম। আমি ফেরদৌসী আক্তার, প্রভাষক পরিমিত সুশাসন, খিলগাঁও আইডিয়াল কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি তোমাদের আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর কী ব্যাপার বাবা, কী ব্যাপার, তোমরা নিশ্চয়ই সবাই, আমার মনে হচ্ছে সবাই তোমরা পরীক্ষা দিয়েছ। হ্যাঁ, প্রাক-নির্বাচনী পরীক্ষা। হ্যাঁ, আশা করি অনেকেই তোমরা প্রাক-নির্বাচনী পরীক্ষা দিয়েছ। তাহলে যেহেতু আমাদের প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষ, তাহলে তোমরা কি 26 তারিখের মধ্যে তোমরা প্রাক-নির্বাচনী পরীক্ষার খাতাগুলি আমাদের কলেজে এসে জমা দিয়ে যাও, ঠিক আছে? তারপরে দেখো আমাদের প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষ, তারপর হচ্ছে আমাদের ডিসেম্বর মাস, আগামী মাসে যখন আমাদের আগামী মাসের মাঝামাঝি সময় বা একটু শেষের দিকে আমাদের আবার নির্বাচনী পরীক্ষা শুরু হয়ে যাবে। নির্বাচনী পরীক্ষা, টেস্ট পরীক্ষা যদি অংশগ্রহণ না করো, যারা প্রাক-নির্বাচনী পরীক্ষাতে অংশগ্রহণ করনি তাদেরকে নির্বাচনী পরীক্ষাতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তারপরেও যদি বিশেষ কোনো রকমের অসুবিধা থেকে থাকে, সেটা অবশ্যই তোমাদের নির্বাচনী পরীক্ষার আগে এসে স্যারের সাথে, প্রিন্সিপাল স্যারের সাথে, ভাইস প্রিন্সিপাল স্যারের সাথে এসে যোগাযোগ করে তারপর তোমাদের সমস্যাগুলি কথা জানিয়ে তারপর তোমাদের নির্বাচনী পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। তাহলে তোমাদের নির্বাচনী পরীক্ষাও যেহেতু শুরু হয়, তোমাদের নির্বাচনী পরীক্ষা তোমরা আগেই জানো, নির্বাচনী পরীক্ষাতে সবসময় নির্বাচনী পরীক্ষা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সম্পূর্ণই দুইটা সাবজেক্টের উপরই হয়। আমাদের সাবজেক্ট হচ্ছে 7টা, 7 দুগুণে তাহলে কয়টা হবে? 6 দুগুণে 12, আর আইসি হচ্ছে একটা। 13টা সাবজেক্টের উপরে আমাদের 1300 মার্কের উপরে আমাদের কি পরীক্ষা হবে, নির্বাচনী পরীক্ষা হবে। আর হচ্ছে আমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটাতেই পরীক্ষা হবে, 200 মার্কের হবে। তাহলে আমাদের যেহেতু 200 মার্কের উপর পরীক্ষা হবে, তাহলে আমাদের প্রিপারেশন একটু বেশি করে নিতে হবে। তাহলে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে কি আগামী মাসে, ডিসেম্বর মাসে প্রায় মাঝামাঝি সময় বা একটু শেষের দিকে শুরু হয়ে যাবে। তাহলে যেহেতু আমাদের সামনেই আবার নির্বাচনী পরীক্ষা শুরু হয়ে যাবে, তাহলে আমাদের পরীক্ষার প্রিপারেশনটাও আমাদের কী করতে হবে, ঝটপট করে নিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের সাথে আমার আবার ক্লাস, নির্বাচনী পরীক্ষার পরে আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমাদের ক্লাস হবে, যেহেতু তোমাদের সাথে আমাদের ডিভিশন ক্লাস, কারণ অনেকগুলি ক্লাস ইতিমধ্যে আমরা নিয়ে নিয়েছি, এখন শুধু আমাদের কি ডিভিশন ক্লাস চলবে। যেহেতু তোমাদের সাথে আমার ডিভিশন ক্লাস, তাহলে আজকে আমরা কি করবো, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় করবো। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সুশাসন। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সুশাসন। তোমাদের নিশ্চয়ই জানার কথা, এই অধ্যায়টা আমরা পূর্বেও পড়েছি, আর এখন শুধু আমরা কি করবো, এটাকে রিভিশন করবো, ঠিক আছে? প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আমরা পড়বো, সুশাসন করবো। আমরা কিন্তু প্রথম পত্রের এই প্রথম পত্রের প্রথম অধ্যায়টুকু আমরা আগেও পড়িয়েছিলাম। প্রথম অধ্যায়ের মধ্যে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের এই অংশটুকু সুশাসন কাকে বলে, সুশাসনের বৈশিষ্ট্য সহ আছে, তাহলে আমরা এখানে পড়েছি। আর হচ্ছে একাদশ শ্রেণী যারা আছো তাদের জন্য আমাদের এবার এই অধ্যায়টাই আছে, আমাদের সামনে যেহেতু সেমিস্টার পরীক্ষা হবে, এই অধ্যায়টা আছে, ঠিক আছে? তাহলে আমরা আজকে কি পড়বো, সুশাসন কাকে বলে, ঠিক আছে? আমরা যে পূর্বেও পড়েছি, আমরা আবারও পড়ছি, ঠিক আছে? সুশাসন কাকে বলে, সুশাসন কাকে বলে, কোথা থেকে এসেছে সুশাসনটা? 19বিংশ শতাব্দীর প্রথম দিকে, 19বিংশ শতাব্দীর প্রথম দিকে হচ্ছে কি সুশাসন প্রত্যয়টি অগ্রযাত্রা, মানে প্রথমে তার অগ্রযাত্রাটা শুরু হয়, ঠিক আছে? সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি বলেছিলাম, আমরা পড়েছিলাম সুশাসনের ইংরেজি হচ্ছে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স, গুড অর্থ কি ভালো, গভর্নেন্স কি শাসন, ভালো শাসন বুঝাচ্ছে যেটা, তাহলে মানে কি সুশাসন। তাহলে কোথা থেকে এসেছে? গুড গভর্নেন্স। এটা হচ্ছে কোথায়? গ্রিক শব্দ, গ্রিক শব্দ কোরবানিয়া থেকে এসেছে, গ্রিক শব্দ কোরবানিয়া থেকে এসেছে। ভালো করে খেয়াল করো, KUBERNAO, কোরবানিয়া থেকে এসেছে, যার অর্থ কি, যার শাব্দিক অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা করা, যার শাব্দিক অর্থ হচ্ছে কি জাহাজ পরিচালনা করা। তাহলে হচ্ছে কি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ কোরবানিয়া থেকে এসেছে। সুশাসন ইংরেজি হচ্ছে কি গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স। তার মূল অর্থ হচ্ছে কি, আর সুশাসনের অর্থ হচ্ছে কি জাহাজ পরিচালনা, যার শাব্দিক অর্থ হচ্ছে গভর্নেন্স শব্দের অর্থ হচ্ছে কি শব্দ থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা করা। মূলত হচ্ছে সুশাসন বলতে বোঝায় সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনাকে বোঝায়। তাহলে কি সুশাসন বলতে আমরা কি বুঝি? সুশাসন বলতে বোঝায় স্বচ্ছতা, তারপর কি জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করাকে কি বলে? সুশাসন বলে। ভালো করে বুঝতে পেরেছ? আবার খেয়াল করো, সুশাসন বলতে বোঝায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের
অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য, জনগণ যেখানে অংশগ্রহণ করবে, যেটার মধ্যে স্বচ্ছতা থাকবে, যার মধ্যে জবাবদিহিতা থাকবে এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করাকে কি বোঝায়? সুশাসন বলা হয়। এই প্রসঙ্গে দার্শনিক জন স্টুয়ার্ট মিল বলেছেন, দেখো জন স্টুয়ার্ট মিল বলেছেন, জন স্টুয়ার্ট মিল বলেছেন যে শাসন ব্যবস্থায় জনগণ তাদের বিচার বুদ্ধি ও নৈতিকতার বিকাশ ঘটাতে পারে তাই হচ্ছে কি সুশাসন। যে শাসন ব্যবস্থায় জনগণ তাদের কি বিচার বুদ্ধি ও নৈতিকতার বিকাশ ঘটাতে পারে তাই হচ্ছে সুশাসন। যে শাসন ব্যবস্থায় জনগণ তাদের বুদ্ধি ও নৈতিকতা বিকাশ ঘটাতে পারে তাই সুশাসন। তাহলে আমরা কি বললাম? যে শাসন, এই প্রসঙ্গে দার্শনিক জন স্টুয়ার্ট মিলের মতে যে শাসন ব্যবস্থায় জনগণ তাদের বিচার বুদ্ধি ও নৈতিকতার বিকাশ ঘটাতে পারে তাই হচ্ছে কি সুশাসন। তাহলে আমরা সুশাসন কাকে বলে বললাম? মূলত হচ্ছে সুশাসন হচ্ছে যে শাসন ব্যবস্থায়, সুশাসন বলতে বোঝায় সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা হচ্ছে কি সুশাসন। এই প্রসঙ্গে জন স্টুয়ার্ট মিলের মতে যে শাসন ব্যবস্থা জনগণ তাদের বিচার বুদ্ধি ও নৈতিকতার বিকাশ ঘটাতে পারে তাকে কি বলা হয়? সুশাসন বলে। তাহলে আমরা কি বললাম? সুশাসন কাকে বলে, তারপরে বললাম সুশাসন কি, আমরা কাকে বলে। আমরা সুশাসন তাহলে তারপর আমরা কি করবো? সুশাসনের বৈশিষ্ট্যসমূহ। দেখো আমি আবারও বলেছি যে সুশাসনের অধ্যায়টা আমি আরেকবারও পড়েছি, আর আমরা প্রথম অধ্যায় যখন পড়েছি তখন সুশাসনের একটা অংশই ছিল, সেখানে আমরা পড়েছি। তাহলে সুশাসনের বৈশিষ্ট্যসমূহ কি কি পড়েছিলাম মনে আছে কি তোমাদের? সুশাসনের বৈশিষ্ট্যসমূহ কি ছিল? অংশগ্রহণ ছিল, আইনি শাসন ছিল, স্বচ্ছতা ছিল, জবাবদিহিতা ছিল, বিকেন্দ্রীকরণ ছিল, গণমাধ্যমের স্বাধীনতা ছিল, মৌলিক অধিকার সংরক্ষণ ছিল, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা ছিল, রাজনৈতিক স্থিতিশীলতা ছিল। এগুলো ছিল কি সুশাসনের বৈশিষ্ট্যসমূহ। কারণ টেকসই মানব উন্নয়নের জন্য প্রত্যেকটি রাষ্ট্রেই উচিত সুশাসন অর্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়া। সুতরাং বলা যায় টেকসই মানব উন্নয়নের জন্য প্রতিটি রাষ্ট্রেরই উচিত কি সুশাসন অর্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়া। সুশাসনের বৈশিষ্ট্যগুলো অর্জনের মাধ্যমে একটি দেশ কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হয়। যদি আমরা সুশাসনের বৈশিষ্ট্যসমূহগুলো অর্জন করতে না পারি তাহলে কি রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। তাহলে একটা রাষ্ট্রকে টেকসই হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই সুশাসন কি করতে হবে? সুশাসনগুলি আমাদের সুশাসনের বৈশিষ্ট্যসমূহের উপর কি লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা আজকে কি করবো? সুশাসনের প্রতিবন্ধকতা মানে হচ্ছে কি, প্রতিবন্ধকতা মানে কি সমস্যা সমূহ, সুশাসনের সমস্যা সমূহ আজকে করবো। দেখো, যে দেশের সুশাসনের কাঠামো যত মজবুত সেখানে সমৃদ্ধি তত বেশি। কারণ সুশাসনের কাঠামো যত বেশি মজবুত হবে তাহলে কি যে দেশের সুশাসনের কাঠামো যত বেশি মজবুত সেখানে সমৃদ্ধি তত বেশি। কারণ তোমার যেখানে সুশাসন বেশি প্রতিফলিত হবে, যত বেশি মজবুত হবে, তুমি তোমার একটা প্রতিষ্ঠান চালাচ্ছ, একটা কোম্পানি চালাচ্ছ, যেখানে তোমার সুশাসন সমস্ত কাজে কর্মে জবাবদিহিতা থাকবে, তোমার সেখানে স্বচ্ছতা থাকবে, সেখানে হচ্ছে আইনি শাসন প্রতিষ্ঠিত থাকবে, তাহলে দেখবে সেই দেশে তত বেশি সমৃদ্ধি তত বেশি মজবুত। ঠিক আছে? তবে সুশাসন নিশ্চিত করা সহজ নয়। স্বাভাবিকভাবে একটা কখনই একটা পরিবার বলো, একটা সমাজ বলো, একটা প্রতিষ্ঠান বলো, কখনই সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা খুবই একটা কঠিন বিষয়। কারণ সেখানে সমস্ত দিক বিবেচনা করে সুশাসন প্রতিষ্ঠা করা অনেক একটা কষ্টের ব্যাপার না। এটি প্রতিষ্ঠা করতে গিয়ে একটি রাষ্ট্রকে বিভিন্ন বাধা অতিক্রম করতে হয়। কারণ তুমি যখন একটা পরিবার একটা কাজ করবা, একটা ভালো কাজ করতে গেলে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হতে হবে। সেই বাধাগুলিকে
পারবে, সমস্যার সমাধানগুলি করতে পারবে, তখনই কি করো তুমি সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অতিক্রম করতে হয়, এই বাধা বা সমস্যাগুলো সমাধান করতে না পারলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। কারণ যখনই তুমি বাধাগুলো অতিক্রম, কারণ বাধা আসবেই, যে বাধাগুলিকে তুমি অতিক্রম করতে পারবা সেই বাধা অতিক্রম করার পরিপ্রেক্ষিতে কী হবে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আর যখনই তুমি সেখানে বাধার জন্য তুমি সেখানে আটকা পড়ে যাবা তখন তোমার সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। কি সমস্যা মানে সুশাসন প্রতিষ্ঠা করার যে প্রতিবন্ধকতা বা সমস্যাগুলো সেগুলো আমরা কী করি আগে আলোচনা করি। শান্তি ও স্থিতিশীলতার সংকট, দেখো শান্তি ও স্থিতিশীলতার সংকট, যদি কোনো দেশে যুদ্ধ, জাতিগত দাঙ্গা হাঙ্গামা, সহিংসতা, ধর্মীয় উগ্রবাদ ইত্যাদি বিদ্যমান থাকে তবে সেখানকার জনগণের জীবন, স্বাধীনতা, সম্পদ হুমকির সম্মুখীন হয়। আর তখনই কোনো একটা দেশ এবং কোনো দেশ সম্পদের হুমকির সম্মুখীন হয়। আর কোনো দেশে বেশি মাত্রায় অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড যখন ঘটবে তখন সেখানে রাষ্ট্রীয় শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হয়। আর সেখানে সুশাসন প্রতিষ্ঠা করার একটি অন্যতম একটা বাধা। কারণ যদি একটা দেশের মধ্যে দেখো একটা পরিবারের মধ্যে যখন ঝগড়া বিবাদ লেগেই থাকছে, অশান্তি লেগেই থাকছে, তাহলে সেখানে সেই পরিবারটি সুখের সাথে থাকবে না। কিন্তু যে পরিবারে অশান্তি থাকবে না, ঝগড়া বিবাদ থাকবে না, অল্প আয়ের মধ্যে তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে, অল্পের মধ্যে তারা তুষ্ট থাকবে, সেই পরিবারে কিন্তু সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে। সেখানে একজন আরেকজনের প্রতি সম্মান থাকবে, ভালোবাসা থাকবে, শ্রদ্ধা থাকবে, বড়দের প্রতি, ছোটদের প্রতি আদর, মমতা, ভালোবাসা সমস্ত কিছু থাকবে, সেখানেই সুশাসন প্রতিষ্ঠা করবে। আর যখনই সেখানে ঝগড়া বিবাদ লেগে থাকবে তখন সেখানে সুশাসনের একটা অন্যতম এটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটাই বলছে বেশি মাত্রা অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে রাষ্ট্রীয় শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হয়। এই অবস্থায় নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রাকে কি করে বাধাগ্রস্ত করে। তাই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অশান্তি ও অস্থিরতা দূর করা একেবারে গুরুতর একটা বাধা। কারণ যখনই কেন বলে এই অবস্থা যখন রাষ্ট্রের মধ্যে চলতে থাকবে তখনই মানুষের যে নাগরিক জীবনের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা চলা তাদের জন্য কি কষ্ট হয়ে যাবে। আর এই অস্থিরতার ক্ষেত্রে অশান্তি অস্থিরতা কি দূর মানে একটা গুরুতর একটা কি বাধা। তারপর আমরা দেখো কি বলি দারিদ্র। দেখো দারিদ্র হচ্ছে সুশাসনের একটা অন্যতম একটা বাধা। কারণ কেননা দারিদ্র্যের কারণে জনগণ শিক্ষা ও উন্নত জীবনযাপন থেকে বঞ্চিত হচ্ছে। কারণ একটা অশিক্ষিত জনগণ একটা কখনই তার মধ্যে ভালো কোনো রকমের চিন্তা ভাবনা চেতনা ওদের মধ্যে আসতে পারে না। ঠিক আছে, তাহলে সুশাসনের একটি অন্যতম বাধা হচ্ছে কি দারিদ্র। কারণ কেননা দারিদ্র্যের কারণে জনগণ শিক্ষা ও উন্নত জীবনযাপন থেকে বঞ্চিত হয়। দারিদ্র অশিক্ষিত জনগণ রাজনৈতিকভাবে অসচেতন থাকার কারণে সুশাসনের প্রয়োজনীয়তা ও ত্রুটি প্রতিষ্ঠার উপায় সম্পর্কে অজ্ঞ থাকে। কারণ দেখো একজন দারিদ্র জনগণ তো ওরা হচ্ছে দারিদ্রের জন্য দারিদ্রের সীমানে এতটা পৌঁছে যায় তারা হচ্ছে যেগুলো খারাপ কাজ করতে তারা দ্বিধাবোধ করে না। অশিক্ষিত তাদের জীবনযাত্রার মান এতটাই উন্নত জীবনযাত্রা থেকে তারা এতটাই দূরে থাকে যে তারা অশিক্ষিত জনগণ থেকে যায়। আর শিক্ষা ছাড়া মানে রাজনৈতিক ভাবে তারা সচেতন কিভাবে হবে সেটাই হচ্ছে দারিদ্রই হচ্ছে সুশাসনের অন্যতম একটা বাধা। সুতরাং দারিদ্র ও সুশাসন একসাথে চলতে পারে না। কারণ দারিদ্র ও সুশাসনের ক্ষেত্রে চলতে পারে না। যেখানে একটা পরিবার থেকে তুমি কিভাবে তার কাছ থেকে একটা পরিবারের বাবা মা কিভাবে একটা সন্তানের কাছ থেকে ভালোবাসা পাবে। কারণ যখন তার মধ্যে দেখবে দারিদ্রটা চলে আসছে, তার মধ্যে শিক্ষার অভাব চলে আসছে। কারণ দারিদ্র যখন থাকবে তখন তার মধ্যে কি শ্রদ্ধাবোধ ভালোবাসা সেটা থাকবে। একটা বাবা যখন তার সন্তানকে খাওয়াতে পারছে না, শিক্ষা দিতে পারছে না, তখন সেই সন্তানকে তার বাবার প্রতি তার ভালোবাসাটা থাকবে না। তাহলে এই জন্যই বলছে যে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দারিদ্র সুশাসন একসাথে চলতে পারে না। তারপর হচ্ছে কি দুর্নীতি। দেখো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ একটা সমস্যাই হলো দুর্নীতি। কারণ নিজ স্বার্থ হাসিলের জন্য ক্ষমতার অপব্যবহার করাই হচ্ছে কি দুর্নীতি। দুর্নীতি হচ্ছে কি নিজের স্বার্থটা হাসিল করার জন্য ক্ষমতার অপব্যবহার করাই হচ্ছে দুর্নীতি। এখন আমার মামা খালু একটা ভালো একটা পজিশন আছে, ভালো একটা এখন আমার বিন্দু মাত্র সেখানে কি যোগ্যতা বালাইও বলতে নেই, সেখানে আমি কি হচ্ছে একটা ভালো একটা পজিশনে যেখানে একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা এবং একটা ভালো একজন যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি সেই পদটার জন্য আরো 10 জন ক্যান্ডিডেট উপস্থিত আছে এবং তারা প্রত্যেকে যোগ্য। আর সেখানে হচ্ছে আমি আমার ক্ষমতার অপব্যবহার দেখিয়ে বা খারাপ ক্ষমতার অপব্যবহার দেখিয়ে সেইখানে আমি কি করলাম সেই আসনটাতে বসিয়ে দিলাম, আমি বসিয়ে দিলাম এবং আমি সেই কাজটাই করলাম। আমি আমার নিজেদের লোকদেরকে সেখানে
তাহলে কি সেখানে আমি দুর্নীতির আশ্রয় করলাম। কিন্তু তার কাছ থেকে কিভাবে তুমি ভালো ফলাফল পেতে চাও? কারণ সে নিজেই এই পদটার জন্য যোগ্য নয়, যে এখানে এই পদটার জন্য যোগ্য নয়, তাকে দিয়ে আমি ভালো কীভাবে ফল আশা করতে, ভালো কোনো কাজ কীভাবে আমি আশা করতে পারি? করা হচ্ছে দুর্নীতি। তাই দুর্নীতি, ন্যায্যতা, মানবাধিকার, সাম্য ইত্যাদির পরিপন্থী বলে এটি নিয়ন্ত্রণ করা না গেলে শোষণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এই জন্য শোষণ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই দুর্নীতিটাকে কী করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। তারপর হচ্ছে কি নেতৃত্বের সংকট, নেতৃত্বের সংকট, নেতৃত্বের সংকট। তাহলে আমরা কি পড়েছিলাম আজকে প্রথমটা পড়েছিলাম, প্রথমটা বললাম কি শান্তি ও স্থিতিশীলতার সংকট। সংকট, দারিদ্র, তারপর দুর্নীতি, নেতৃত্বের সংকট, নাগরিক অসচেতন, আইনের শাসনের অভাব। তাহলে আমরা কি করবো? নেতৃত্বের সংকট, সুশাসন প্রতিষ্ঠার জন্য দক্ষ ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত নেতৃত্বের প্রয়োজন হয়। গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব নিজের দলের চেয়ে সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দেয় এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেয়। দেখো, যে নেতৃত্ব দিচ্ছে, যে সুশাসন প্রতিষ্ঠা করবে, সে যদি নিজেই নিজে যদি সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য না দিয়ে নিজে মতো করে তার মতামতটাকে অন্যের উপর চাপিয়ে দেয়, সেটা কি তাহলে কি হবে? সেটা শোষণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তাহলে শোষণ প্রতিষ্ঠা করার জন্য দক্ষ ও গণতান্ত্রিক চেতনা, উজ্জীবিত নেতৃত্বের প্রয়োজন হয়। ঠিক আছে? নাগরিক অসচেতনতা, আচ্ছা, আইনের শাসনের অভাব, নাগরিক অসচেতনতা। তাহলে দেখো, নাগরিক অসচেতনতা, তারপর হচ্ছে কি আইনের শাসনের অভাব। আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠার একটি অন্যতম প্রধান শর্ত। দেখো, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা অবশ্যই সম্ভব। প্রধান শর্ত, আইনের দৃষ্টিতে সবাই সমান, সবার আইনের আশ্রয় গ্রহণের অধিকার রয়েছে এবং সব কিছুর উপর আইনের প্রাধান্য। এগুলো হচ্ছে আইনের শাসনের প্রধান বৈশিষ্ট্য। বিশ্বের অনেক রাষ্ট্রে আইনের শাসন পরিস্থিতি কি দুর্বল, আর যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। নাগরিক অসচেতনতা, দেখো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম আরেকটি বাধা হলো নাগরিক অসচেতন। কারণ নাগরিকরা তাদের অধিকার সম্পর্কে, তাদের কর্তব্য সম্পর্কে তারা সচেতনই নয়। নাগরিকরা যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন না হয় তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কারণ তোমার যতটুকু অধিকার সেটা তোমার সম্পর্কে কি সচেতন থাকতে হবে, তাহলে তুমি কি হবে? নাগরিক অসচেতনতার কারণে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। গণমাধ্যমের স্বাধীনতার অভাব, দেখো গণমাধ্যমের স্বাধীনতার অভাব, গণমাধ্যমের স্বাধীনতার অভাব। দেখো, গণমাধ্যমের স্বাধীনতার অভাব, গণমাধ্যমের স্বাধীনতার অভাব। দেখো, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম সুশাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করে। স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম সুশাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করে। অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করা হয়, এর ফলে সুশাসন বাধাগ্রস্ত হয়। কারণ অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে কি করে গণমাধ্যমের উপর কি করে গণমাধ্যমের উপর কি করে হস্তক্ষেপ করা হয়, যার ফলে কি হয়
গণমাধ্যম স্বাধীনভাবে তাদের কার্যকলাপগুলি পরিচালনা করতে পারে না, যাই সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম সুশাসন প্রতিষ্ঠায় একটা বলিষ্ঠ ভূমিকা পালন করে। তাহলে কি বলা যায় পরিশেষে? পরিশেষে আমরা বলতে পারি যে কোনো একক কারণে নয়, বরং বেশ কয়েকটি কারণে কোনো দেশের সুশাসনের বাধাগ্রস্ত হতে পারে। তাহলে কি কোনো একটি বিশেষ কারণে নয়, অনেকগুলো কারণের সমন্বয়েই হচ্ছে কি সে দেশের সুশাসন বাধাগ্রস্ত হতে পারে। সুশাসন প্রতিষ্ঠায় এই প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য সরকার এবং রাষ্ট্রের সব নাগরিকদের সদিচ্ছা ও অংশগ্রহণ প্রয়োজন। দেখো এই 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 বাধাগুলো আমি তখনই এটা থেকে আমি পরিত্রাণ পাবো এবং প্রতিবন্ধকতাগুলো দূর করতে পারবো সরকারের পাশাপাশি নাগরিকদেরকে কি করবে, এগিয়ে আসতে হবে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তাহলে আমরা এখন কি করবো দেখো, তাহলে আমরা এখন কি করবো, সুশাসন উত্তোলনের উপায়, প্রতিবন্ধকতা উত্তোলনের উপায়, সুশাসনে প্রতিবন্ধকতা উত্তোলনের উপায়। যে সমস্যাগুলি আমরা করলাম সেটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো, সেটা সমস্যার সমাধান। প্রতিবন্ধকতা মানে হচ্ছে সমস্যা, উত্তোলনের উপায় হচ্ছে সমস্যা সমাধানের উপায়সমূহ। তার হচ্ছে কি কোনো রাষ্ট্রে সুশাসনের সমস্যা বা প্রতিবন্ধকতাগুলো দূর করতে হলে সরকারের পাশাপাশি জনগণকে কি করতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাহলে হচ্ছে কি কোনো রাষ্ট্রে সুশাসনের সমস্যা বা প্রতিবন্ধকতাগুলো দূর করতে হলে সরকারের পাশাপাশি জনগণকে কি করবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রীয় কাজে সুশীল সমাজ সহ সব সচেতন নাগরিকেরই অংশগ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রীয় যে কার্যক্রমগুলি হয় সেগুলো সুশীল সমাজ সহ সব সচেতন নাগরিকেরই অংশগ্রহণ করতে হবে। সমস্যা সমাধানের পদক্ষেপ সমূহ নিচে আলোচনা করা হলো। শুধু সরকারের পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়, এখানে পাশাপাশি কি করতে হবে, নাগরিকদেরকেও কি করতে হবে, এগিয়ে আসতে হবে। তাহলে কি কি ভূমিকা পালন করতে হবে, নাগরিক সচেতনতা বৃদ্ধি। প্রথমে আগে নাগরিকদেরকে তাদের অধিকার সম্পর্কে আগে সচেতন হতে হবে যে তাদের অধিকার কতটুকু এবং তাদের দায়িত্ব কতটুকু। যদি নাগরিকগণ, একজন নাগরিক যদি তার অধিকার সম্পর্কে সচেতন হয়ে থাকেন তাহলে কি হবে, সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা একেবারেই সহজ হবে। তাহলে সুশাসনের অন্যতম উপাদান সরকারের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য জনগণের সচেতনতা প্রয়োজন। আগে হচ্ছে সরকারকেও জবাবদিহি করতে বাধ্য থাকতে হবে এবং তখন জনগণের কি সচেতনতা প্রয়োজন। নাগরিকরা যদি তাদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয় তবে তাদের পক্ষে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা সম্ভব হয়। যদি একটা জনগণ জানে যে একটা রাষ্ট্রের মধ্যে তাদের কতটুকু অধিকার, কতটুকু দায়িত্ব, কতটুকু কর্তব্য, তাহলে সেই নাগরিক সচেতন হবে এবং তবে তাদের পক্ষে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে সহজ হবে। কারণ তারা যদি জানতে পারে বর্তমানে সুশাসন বাস্তবায়নের জন্য ই-গভর্নেন্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এর জন্য নাগরিকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত কিছু জ্ঞানও প্রয়োজন। ঠিক আছে, তাহলে নাগরিক সচেতনতা প্রথমেই হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এই বাধাগুলো দূর করার জন্য নাগরিক সচেতনতা বৃদ্ধি আগে করতে হবে। শুদ্ধাচার প্রতিষ্ঠা করা, দেখো প্রত্যেকটা সরকারি বলো বেসরকারি বলো, শুদ্ধাচার হচ্ছে কি ভালো আচরণ, যেটাকে বলা হয় ভালো কথা। তাহলে শুদ্ধাচার প্রতিষ্ঠা করা, প্রত্যেকটা স্কুল বলো, কলেজ বলো, প্রত্যেকটা প্রতিষ্ঠান বলো, সরকারের প্রত্যেকটা বিভাগেই বলো, শুদ্ধাচার বলতে হচ্ছে সাধারণভাবে উন্নত নৈতিকতা ও সততা ভিত্তিক আচরণ ও কার্যকলাপকে বোঝায়। আবার বলি, শুদ্ধাচার বলতে সাধারণভাবে উন্নত নৈতিকতা ও সচেতনতা ভিত্তিক আচরণ ও কার্যকলাপকে বোঝায়। রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলো নাগরিক, রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলো নাগরিক। একটি রাষ্ট্রের সবকিছু হচ্ছে নাগরিক কেন্দ্রিক। তাই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচারের পাশাপাশি নাগরিক পর্যায়ে শুদ্ধাচারের চর্চা করতে হবে। প্রাতিষ্ঠানিক শুদ্ধাচারের পাশাপাশি নাগরিকদের কি হবে, শুদ্ধাচারের কি করতে হবে, চর্চা করতে হবে। তাহলে আমরা কি প্রতিবন্ধক উত্তোলনের প্রথম বলেছিলাম কি নাগরিক সচেতনতা, কি নাগরিক সচেতনতা বৃদ্ধি। তারপর হচ্ছে কি শুদ্ধাচার প্রতিষ্ঠা করা। শুদ্ধাচার প্রতিষ্ঠা করা, তাহলে শুদ্ধাচার বলতে কি হচ্ছে সাধারণভাবে উন্নত নৈতিকতা ও সততা ভিত্তিক
আচরণ ও কার্যকলাপকে বোঝায়। রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলোই হচ্ছে কি নাগরিক। তাহলে হচ্ছে কি একটি রাষ্ট্রের সবকিছুই নাগরিক কেন্দ্রিক। তাই সুশাসনের প্রতিষ্ঠা করতে হলে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচারের পাশাপাশি নাগরিককে কি করতে হবে, নাগরিক পর্যায়ে শুদ্ধাচারের চর্চা করতে হবে। তারপর হচ্ছে দুর্নীতি প্রতিরোধ। তাহলে হচ্ছে কি দুর্নীতি প্রতিরোধ করা। যে কোনো দেশের সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা হবে। যে কোনো দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সবচেয়ে প্রথমে পূর্ব শর্ত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা। দুর্নীতি জাতীয় সম্পদের সঠিক বন্টনে বাধা প্রদান করে এবং দনীয় গরিবের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করে। কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি যে দুর্নীতিকে জাতীয় সম্পদের একটা কি সঠিক বন্টনে বাধা তৈরি করেন এবং দনীয় গরিবের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করেন। বিশ্ব ব্যাংক সুশাসনের জন্য যে 6টি সূচক আমাদের চিহ্নিত করেছেন তার মধ্যে 6টি হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই কি দুর্নীতিকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। অবশ্যই সেখানে যোগ্য লোকদেরকে কি করতে হবে, আগে প্রাধান্য দিতে হবে। যোগ্য লোকের আগে প্রাধান্য দিতে হবে। দুর্নীতিটা কি করতে হবে, প্রতিহত করতে হবে। দারিদ্র্য বিমোচন। দারিদ্র্য বিমোচন করা। দারিদ্র্য হচ্ছে সুশাসনের অন্যতম বাধা। দারিদ্র্য নাগরিকের অধিকার অর্জনের প্রতিবন্ধক হিসেবে কি করে কাজ করে। এটি বিভিন্ন ধরনের অপরাধের কারণ। এজন্য সুশাসন প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই দারিদ্র্য বিমোচনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। দারিদ্র্য বিমোচনের জন্য প্রথমে কি করতে হবে, আগে কাজ করতে হবে। তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। আমলাতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করা। আমলাতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করা। আমলাতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করা। আমলাতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করা তাহলে হচ্ছে কি দেখো, আমলারা হচ্ছে একটি দেশের প্রশাসনের চালিকা শক্তি। আমলারা হচ্ছে, মনে আছে আগে আমলা কারা, যারা সরকারি বেতনভুক্ত স্থায়ী কর্মকর্তা হচ্ছে কি আমলা। আমলারা হচ্ছে একটি দেশের প্রশাসনের চালিকা শক্তি। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে ক্ষমতা ও পদের অপব্যবহার করেন তাহলে রাষ্ট্রযন্ত্র সুষ্ঠুভাবে চলতে পারে না বা কাজ করতে পারে না। এই কারণে সুশাসন নিশ্চিত করার জন্য আমলাতন্ত্রের উপর জবাবদিহিতা প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন। আমাদের উপর অবশ্যই, কারণ আমরা হচ্ছে নিজেদেরকে জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করেন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আওতায় আনতে হবে, যাতে তাদেরও কাজের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। তাহলে কি হবে, সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আইনি শাসন প্রতিষ্ঠা করা। তাহলে হচ্ছে কি আইনের শাসন প্রতিষ্ঠা করা। দেখো, আইনের শাসন সুশাসনের পথ সুগম করার একটি প্রধান সহায়ক উপাদান। কারণ রাষ্ট্রে আইনের শাসন বলবৎ থাকলে স্বেচ্ছাচার, দুর্নীতি, অপরাধের মতো সমস্যা নিয়ন্ত্রণে থাকে। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তিও বিরাজ করে। আর আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রয়োজন গণতান্ত্রিক সরকার। যখন আইনের শাসন প্রতিষ্ঠা করা না হলে সেই দেশ, সে জাতি, সে সরকার সমস্যাটি কি হবে, বিনষ্ট হয়ে যাবে। আইনের শাসন সুশাসনের একটি পথ কি করেন, সুশাসনের পথকে কি করেন, সুগম করেন। কারণ রাষ্ট্রে আইনের শাসন যদি বলবৎ নাই থাকে, সেটা স্বেচ্ছাচার, দুর্নীতি, তারপর হচ্ছে কি নাঙ্গাহাঙ্গামা লেগে থাকবে, অপরাধ লেগেই থাকবে। তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই সমাজে কি হবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, শান্তি বিরাজ করবে। আর আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রয়োজন গণতান্ত্রিক সরকারের। তাহলে আমরা কি করব, এই সকল কারণগুলোর মাধ্যমে, এই সকল কারণগুলো যদি আমরা প্রতিফলিত করতে পারি তাহলে সেখানে কি করবে, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে আমাদের জন্য। তাহলে আমরা কি করবো, আবার সুশাসন প্রতিষ্ঠা সরকারের করণীয়। দেখো, আমাদের আগেই বলেছিলাম যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সরকারের পাশাপাশি কি করতে হবে, সরকারের পাশাপাশি আমাদেরকে অবশ্যই
জনগণদের কি করতে হবে, এগিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে সরকারের করণীয়, সুশাসন প্রতিষ্ঠা সরকারের করণীয়। দেখো সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় সমূহ। দেখো রাষ্ট্রের যাবতীয় কার্যগুলি সরকারের মাধ্যমে পরিচালিত হয়, তাই রাষ্ট্রীয় সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে কে, করতে পারে কে, সরকার। কারণ রাষ্ট্রের যাবতীয় কার্যগুলি সরকারের মাধ্যমে কি হয়, পরিচালিত হয়, তাই রাষ্ট্রীয় সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সরকার সবচেয়ে বড় ভূমিকা পালন করে কে, সরকার। দেখো কিভাবে, হচ্ছে অংশীদারিত্বমূলক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা, আর হচ্ছে কি মানব সম্পদের উন্নয়ন করা, মানব সম্পদের উন্নয়ন করা, আইনসভাকে কার্যকর করা। ঠিক আছে, আইনসভাকে কার্যকর করা, সুশাসন প্রতিষ্ঠা, আইনসভাকে কি করা, কার্যকর করা। দেখো অংশীদারিত্বমূলক উন্নয়ন পরিকল্পনা করা। দেখো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের প্রথম ও প্রধান কর্তব্যই হলো একটি অংশীদারিত্বমূলক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা। অংশীদারিত্বমূলক উন্নয়ন পরিকল্পনা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, সামাজিক সম্পদের ন্যায্য বিলিবন্টন ও ব্যবহারের জন্য রাষ্ট্রনিযুক্ত সুনির্দিষ্ট সংস্থা দ্বারা দেশের অর্থনৈতিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা ও গভীর বিবেচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই উন্নয়ন পরিকল্পনা। তাহলে কি করে সেখানে সরকারের, তাহলে কি করে একটি রাষ্ট্রীয় সুশাসন প্রতিষ্ঠা করা তাদের পক্ষে সম্ভব যখন সেখানে অংশীদারিত্বমূলক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। মানব সম্পদের উন্নয়ন করা, মানব সম্পদের কি উন্নয়ন করা। সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের আরেকটি করণীয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন উদ্যোগ নেওয়া। আবার দেখো সুশাসন প্রতিষ্ঠা যদি করতে হয় সরকারের, সেখানে অবশ্যই সরকারের প্রথম করণীয় হচ্ছে সেখানে হচ্ছে মানব সম্পদের উন্নয়নে উদ্যোগ নেওয়া। মানব সম্পদ উন্নয়ন বলতে দেশের জনগোষ্ঠীকে শিক্ষা ও প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ঠিক আছে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা চিকিৎসা সুবিধা দেওয়ার মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে তোলাকে বোঝায়। সুশাসন প্রতিষ্ঠার জন্য অবকাঠামোগত মানব উন্নয়ন উভয়টিরই প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি আইনসভাকে কার্যকর করা, আইনসভাকে কার্যকর করা। সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে প্রথমেই আইনসভাকে কি করতে হবে, কার্যকর করে তুলতে হবে। কার্যকর করে তোলার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আইনসভার সদস্যরাই নাগরিক মতামতের প্রতিনিধিত্বকারী। কারণ যেখানে আইনসভার সদস্য তারা অবশ্যই নাগরিক, তাদের প্রতিনিধিত্ব করেই নাগরিকদের ন্যায্য ভোটের মাধ্যমে তাদেরকে আইনসভার সদস্য হিসেবে সেখানে তাদেরকে কি করেন, গঠন করে দেয়। আর আইনসভা জাতীয় সমস্যাসমূহ সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনসভাকে কার্যকর করার ক্ষেত্রে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারে, যে সকল পদক্ষেপ গ্রহণ করতে পারে সেগুলো হলো জাতীয় সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আইনসভার সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া। জাতীয় সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আইনসভার সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া। আইনসভার কমিটিগুলোকে সরকারি বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখা। জাতীয় সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আইনসভার সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া। আইনসভার কমিটিগুলোকে সরকারি বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখা। তাহলে আমরা কি বললাম, সুশাসন কাকে বলে, তারপর সুশাসনের বৈশিষ্ট্য সমূহ, সুশাসন প্রতিবন্ধকতা সমূহ, প্রতিবন্ধক উত্তরণের উপায় সমূহ, সুশাসন উত্তরণের উপায়, সুশাসন প্রতিষ্ঠা সরকারের করণীয়। তারপর আমরা কি করব, আগামী ক্লাসে আমরা যেহেতু সুশাসন প্রতিষ্ঠার জনগণের করণীয়গুলি, আমরা নাগরিকদের দায়িত্বগুলো আমরা কি করব, আমরা পড়ব, এবং তারপরের অংশটুকু আমরা নেক্সট ক্লাসে আমরা পড়ব। তাহলে হচ্ছে কি যতটুকু আমরা পড়লাম অতটুকুর মধ্যে তোমরা কি করবা, আমি আগামী ক্লাসে শুনতে চাই বা দেখতে চাই, বা যখন আমরা ক্লাসে মুখে হবো তখন আমি অবশ্যই এক্সামগুলো দেখবো। তোমরা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী সকলের জন্য উদ্দেশ্য করে বলছি, তোমরা এই অধ্যায় যতটুকু পড়ানো হয়েছে এর উপরে 30টা জ্ঞানমূলক আর হচ্ছে 30টা এমসিকিউ এবং 10টা জ্ঞানমূলক তোমরা রেডি করে ফেলবা। ঠিক আছে, 30টা এমসিকিউ এবং 10টা জ্ঞানমূলক এখানে রেডি করে ফেলবা। আমি যখনই ক্লাস করবো তখন তোমাদের এই রেজাল্টগুলো আমি অবশ্যই দেখবো। ঠিক আছে, আর তোমরা যখনই পড়তে বসবে, আমি আবারও বলছি
তোমরা বই খাতা এটা অবশ্যই সামনে রাখো, তখনই হচ্ছে আমরা যখন লেকচারগুলি দিই তখন তোমাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ, ভালো থেকে সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।